ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনেই এমন এক দৃশ্য দেখা গেল যা মনে করিয়ে দেয় পুরনো প্রবাদ, ক্ষমতার দরজায় হাসি, দায়িত্বের দরজায় তালা। বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা এমপি হিসেবে শপথ নিলেন ঠিকই, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকৃতি জানালেন। দলীয়ভাবে এই সিদ্ধান্তের কথা জানান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি স্পষ্ট করে বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই এই অবস্থান নেওয়া হয়েছে। এখানেই শুরু হচ্ছে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। ৬৮% মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন রাষ্ট্র সংস্কারের পক্ষে, অন্যদিকে বিএনপি পেয়েছে প্রায় ৫০% ভোট। তাহলে প্রশ্ন ওঠে, জনমতের সংখ্যাগরিষ্ঠ রায় কি দলীয় সিদ্ধান্তের চেয়ে ছোট হয়ে গেল? রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা হয় মেজরিটেরিয়ান লেজিটিমেসি ভার্সেস পার্টি সভারেন্টি, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার বৈধতা বনাম দলীয় সার্বভৌমত্বের সংঘাত। সালাউদ্দিন আহমেদ যুক্তি দিয়েছেন, সংবিধানের সংস্কার পরিষদের কথা নেই, তৃতীয় তফসিলে উল্লেখ নেই, তাই আগে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, তারপর শপথ। কিন্তু সমালোচকেরা বলছেন, এই যুক্তি কি প্রসিডিউরাল ডিলে স্ট্র্যাটেজি, অর্থাৎ প্রক্রিয়াগত বিলম্ব কৌশল? কারণ যে পরিষদে বসে আইন পাশ করার কথা, সেখানে না বসে আইন পাশের দাবি তোলা অনেকের চোখে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো। বিএনপি নেতারা বলছেন তারা সংবিধান মেনে চলছেন, কিন্তু প্রশ্ন উঠছে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা, ড ইউনূসের নেতৃত্বে নির্বাচন, গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক রূপান্তর, এসব কি সংবিধানের পুরনো কাঠামোর ভেতরেই ছিল, নাকি এগুলো এসেছে রেভলিউশনারি ম্যান্ডেট থেকে? যদি দ্বিতীয়টি সত্য হয়, তবে সংস্কার পরিষদকেও সেই ম্যান্ডেটের ধারাবাহিকতা হিসাবে দেখা যায় না কেন? জুলাই সনদে নির্বাচনের আগে যে অঙ্গীকার করা হয়েছিল, প্রথম ১৮০ দিন সংসদ সদস্যরা সংস্কার পরিষদ হিসাবে কাজ করবেন, সেটি এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্র। সমালোচকেরা বলছেন, এটি কি কমিটমেন্ট ইনকনসিস্টেন্সি, অর্থাৎ অঙ্গীকার ও আচরণের অসামঞ্জস্য? নির্বাচনের আগে স্বাক্ষর, নির্বাচনের পরে অবস্থান পরিবর্তন, এটি ভোটারদের কাছে কেমন বার্তা দেয়? রাজনৈতিক সমাজবিজ্ঞানে একটি ধারণা আছে, স্টেটাস কুয়ো বায়াস। সমালোচকদের অভিযোগ, বিএনপি হয়তো বিদ্যমান ক্ষমতার কাঠামো অক্ষুণ্ণ রাখতে চায়, বিশেষ করে যদি ৭০ অনুচ্ছেদ সংশোধন বা ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়, তবে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব সীমিত হতে পারে। এই বিতর্ক এখন গড়িয়েছে বৃহত্তর প্রশ্নে, সংস্কার মানে কি ক্ষমতার ভাগাভাগি? এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা সামনে আসে, ইনস্টিটিউশনাল রিফর্ম ভার্সেস পলিটিক্যাল সার্ভাইভাল, অর্থাৎ প্রাতিষ্ঠানিক সংস্কার বনাম রাজনৈতিক টিকে থাকা। অনেক বিশ্লেষক মনে করছেন, সংস্কার প্রক্রিয়ায় উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব, অর্থাৎ সমানুপাতিক প্রতিনিধিত্ব কার্যকর হলে অন্য দলগুলো শক্তিশালী অবস্থানে যেতে পারে, ফলে রাজনৈতিক সমীকরণ পাল্টে যেতে পারে। অন্যদিকে জামায়াতে ইসলামী এবং তাদের মিত্ররা জুলাই সনদের প্রতি আনুগত্য দেখিয়ে সংস্কারের পথে থাকার ঘোষণা দিয়েছে। এতে তৈরি হয়েছে স্পষ্ট পলিটিক্যাল পোলারাইজেশন, অর্থাৎ রাজনৈতিক মেরুকরণ। একদিকে বিএনপি, অন্যদিকে সংস্কারপন্থী জোট। এই বিভাজন কি সংসদে সমাধান হবে, নাকি রাজপথে? ইতিহাস বলে, ওয়েন পার্লামেন্ট ফেইলস, দ্য স্ট্রিট স্পিক্স, অর্থাৎ সংসদ ব্যর্থ হলে রাজপথ কথা বলে। এখন প্রশ্ন, বিএনপি কি কৌশলগত হিসাব করছে? তারা কি মনে করছে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা থাকলে আন্দোলন নিয়ন্ত্রণ করা যাবে, নাকি এটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক ঝুঁকি? রাষ্ট্রবিজ্ঞানে একে বলা হয় রিস্ক অফ ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং, অর্থাৎ গণতান্ত্রিক পশ্চাৎপদতার ঝুঁকি, যখন নির্বাচিত সরকারও ধীরে ধীরে কেন্দ্রীভূত ক্ষমতার পথে হাঁটে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গণভোটে ৬৮% মানুষের সংস্কারের রায়। এটি শুধু সংখ্যা নয়, এটি কালেকটিভ পলিটিক্যাল অ্যাসপিরেশন, অর্থাৎ সমষ্টিগত রাজনৈতিক আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা উপেক্ষা করলে রাজনৈতিক আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে, যাকে সমাজবিজ্ঞানে বলা হয় ইরোশন অফ পাবলিক ট্রাস্ট। শেষ কথা, রাজনীতিতে সুযোগ আসে, আবার ইতিহাসও বিচার করে। প্রবাদ আছে, ক্ষমতার আসন চিরস্থায়ী নয়, কিন্তু সিদ্ধান্তের ফল চিরকাল থাকে। বিএনপির সামনে এখনও সময় আছে তাদের অবস্থান পুনর্বিবেচনা করার। সংস্কারের পথে হাঁটলে তারা গণরায়ের ধারক হতে পারে, আর যদি অনির থাকে, তবে রাজনৈতিক অস্থিরতার ঝুঁকি থেকেই যায়। দেশ কোন পথে যাবে, সংসদের আলোচনায় নাকি রাজপথের উত্তাপে? এখন সেই বল বিএনপির কোর্টে। আপনার কি মত? সংস্কার পরিষদ বয়কট কি সাংবিধানিক সতর্কতা, নাকি রাজনৈতিক কৌশল? কমেন্টে জানিয়ে দিন আপনার বিশ্লেষণ।